ঘুমটা আধা ভাঙা আধা না ভাঙা অবস্থায় ব্যাপারটা হয়ে গেল। আগস্টের গরমে ঘরের বাতাস যেন জমাট, আর কামাল তখনও বসে আছে ড্রয়িং রুমে, ল্যাপটপে মাথা গুজে অফিসের রিপোর্ট শেষ করছে। আমি বিছানায় শুয়ে মোবাইল স্ক্রল করছি, একদিকে বিরক্তি, অন্যদিকে আশা সে এসে আগের মতো একটু গল্প করবে। হঠাৎ এক ধরনের দুষ্টুমি নাকি অবহেলা বলতে পারব না, আমার মাথায় খেলল। আমি টাইপ করলাম ছোট্ট ফ্লার্টি একটা মেসেজ, খুব বাড়াবাড়ি কিছু নয়, শুধু লিখলাম, এখন যদি বিছানায় চলে আসো হয়তো ঘুমাতে দেব না। ঠোঁটে হালকা এক চিলতে হাসি নিয়ে সেন্ড চাপলাম, একটুও ভেবে দেখলাম না। মোবাইলটা পাশে রেখে দিলাম, ভেবে নিচ্ছি কামাল পড়ে হয়তো তার সেই চেনা অপ্রস্তুত হাসিটা দেবে। কিন্তু উত্তর এলো না। সকাল হলো নিজের মতো, চা বসানো, কাজের মেয়ে থালা বাসন ধোয়ার আওয়াজ। কামাল শার্টের বোতাম লাগাতে লাগাতে আমার কথা আধা শোনে আধা শোনে না। তখনই রান্নাঘরের কাউন্টারে রাখা মোবাইলটা কাঁপল। চোখ পড়তেই আমি স্থির হয়ে গেলাম। রফিক, কামালের অফিসের সহকর্মী, যাকে আমি মাত্র দুবার দেখেছি অফিসের ডিনারে। পরিচ্ছন্ন, লম্বা, আর এমন এক দৃষ্টি যেন আপনার ভেতরের চেপে রাখা কথাও সে পড়ে ফেলতে পারে। একটা ভয়েস নোট এসেছে। ভাবনার আগেই আঙুল চাপল প্লেতে। তার কণ্ঠ নিচু, খানিকটা মজা মেশানো। আচ্ছা, এটা একেবারেই আশা করিনি নাবিলা। আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি এক মুহূর্তে বুঝে গেলাম রাতের মেসেজটা ভুল করে কামালকে নয়, রফিককে পাঠিয়েছি। আঙুল কাঁপছে, মাথায় একসাথে হাজারটা ভাবনা। এখনই কি ক্ষমা চাইব, নাকি এমন ভাব করব যেন কিছুই হয়নি? কিন্তু পরের মুহূর্তেই ফোনটা আবার কাঁপল। আরেকটা মেসেজ। তুমি কি সবসময় এত সরাসরি কথা বলো, নাকি শুধু রাতে? আমার ভেতরে লজ্জা আর কৌতূহল একসাথে গুলিয়ে গেল। ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি রান্নাঘরে। বাইরে কাজের মেয়ে সবজি কাটছে, কামাল তাড়াহুড়ো করে জুতো পরছে। কেউ জানে না আমার বুকের ভেতর কী রকম কাঁপুনি চলছে। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। রফিকের মেসেজটা এখনও পড়া অবস্থায় ঝলমল করছে। তুমি কি সবসময় এত সরাসরি কথা বলো, নাকি শুধু রাতে? হাজারবার টাইপ করলাম, ভুল করে পাঠিয়েছি, তারপর আবার মুছে ফেললাম। কেন যেন মনে হচ্ছিল যদি একবার ব্যাখ্যা দিয়ে ফেলি সব শেষ হয়ে যাবে, আর আমার মাথায় এখন অদ্ভুত একরকম কৌতূহল জমেছে। যদি সে আরও কিছু বলে? শেষে আমি লিখে ফেললাম, হয়তো শুধু রাতেই। সেন্ট চাপতেই বুকের ভেতর ধপধপানি বাড়ল। মনে হচ্ছিল এই তো, এখনই হয়তো সে অবাক হয়ে যাবে অথবা হেসে উড়িয়ে দেবে। কিন্তু মিনিট খানেক পরেই উত্তর এলো, রাত নিয়ে আমারও কিছু কথা আছে। তারপর একটা চোখ টিপার ইমোজি। আমি হাসি চাপতে পারলাম না। রান্নাঘরের জানালা দিয়ে বাইরে তাকালাম, বৃষ্টি শুরু হয়েছে। চারপাশে ভিজে গন্ধ ছড়িয়ে পড়ছে। মনে হলো কথাগুলো যেন এই ভিজে আবহাওয়ার মতো ধীরে ধীরে চারপাশ ঢেকে দিচ্ছে। দিনভর রফিক আর আমি ছোট ছোট মেসেজে কথা বললাম। প্রথমে নিরীহ, আজকের আবহাওয়া, অফিসের ব্যস্ততা, কিন্তু তার মাঝে মাঝে হঠাৎ এমন কিছু শব্দ যেগুলোতে একটা ভেতরের সুর আছে। বিকেলের দিকে সে লিখল, তোমার কণ্ঠ শুনতে ভালো লাগবে। আমার মনে হল এটা হয়তো সীমার বাইরে চলে যাচ্ছে, কিন্তু আঙুল নিজের মতোই রেকর্ড বোতামে চাপল। আমি বললাম, বৃষ্টির শব্দ শুনছ? এই মুহূর্তে আমার পাশে বসে শুনলে আরও ভালো লাগত। সেন্ড করার পর মনে হল, আমি কি সত্যিই এই কথা বললাম? তার উত্তর এলো দ্রুত, একটা ভয়েস নোট। তোমার কণ্ঠ ঠিক যেমন ভেবেছিলাম, হয়তো তার চেয়েও বেশি। সন্ধ্যায় কামাল বাসায় ফিরল, ক্লান্ত চেহারা, ভেজা ছাতা হাতে। আমি তার জন্য চা বানাচ্ছি, আর মনে মনে ভাবছি সে জানেই না আজ সারাদিন আমি আর তার সহকর্মীর মাঝে কেমন এক খেলাচ্ছলে শুরু হয়ে গেছে।
চা হাতে দিয়ে হঠাৎ মনে হলো, আমি কি শুধু ভুলবশত পাঠানো একটা মেসেজের জন্য এই খেলায় নেমেছি, নাকি ভেতর ভেতর এমন কিছু চাইছিলাম অনেক দিন ধরেই। ফোনের স্ক্রিন আবার জ্বলে উঠল। রফিকের নতুন মেসেজ। আজ রাতটা যদি শুধু আমাদের হতো। রাত তখন প্রায় 10:30। কামাল পাশের ঘরে টেলিভিশন দেখছে, নিউজে ডুবে আছে। আমি বিছানায় শুয়ে হাতে মোবাইল নিয়ে স্ক্রিনের আলোয় নিজের মুখ দেখছি, চোখে হালকা উত্তেজনার ঝিলিক। রফিকের শেষ মেসেজটা এখনো খোলা। আজ রাতটা যদি শুধু আমাদের হতো। আমি লিখে ফেললাম, তাহলে? কয়েক সেকেন্ড কোনো উত্তর নেই। মনে হচ্ছিল এই নীরবতা যেন ইচ্ছে করেই টেনে দিচ্ছে। তারপর ভয়েস নোট এলো। তাহলে আমি তোমাকে এত কাছে টেনে নিতাম, তোমার কানের কাছে ফিসফিস করে বলতাম আমি তোমার সাথে কি করতে চাই। গলা শুকিয়ে গেল। আমি চোখের পলকে ভেসে উঠতে দেখলাম বৃষ্টি ভেজা এক রাত, অচেনা কারো হাত আমার গলায়, ঠোঁটের কাছে। আমি উত্তর দিলাম, সব কথা বলে ফেলতে হবে? সে লিখল, যদি তুমি শুনতে চাও। আমি হাসলাম, কিন্তু সেটা নার্ভাস হাসি। ফোন কানে চেপে দিলাম, আর তার পরের ভয়েস নোটে শুনলাম তার গলা আরও নিচু, ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে সব শব্দ। কেমন করে সে আমার চুল ছুত, আঙুলের ডগায় গলা নামিয়ে আনত, ঠোঁটের কোণে থামত। আমি জানতাম এটা ঠিক না, তবুও প্রতিটা শব্দ যেন আমার শরীরে ঢেউ তুলছে। কামালের গলা ভেসে এলো, চা দিবে না? আমি তাড়াহুড়ো করে ভয়েস নোটটা থামিয়ে রাখলাম, চা বানাতে গেলাম, কিন্তু মাথার ভেতর রফিকের কথা বাজতেই থাকল। চা দিয়ে ফিরে এসে দেখি রফিকের 3টে নতুন মেসেজ। প্রথমটা, তুমি চুপ কেন? দ্বিতীয়টা, শুনতে ভালো লাগছিল না? তৃতীয়টা একটা ছবি, শুধু তার হাত, আঙুলে সিগারেট ধরা, পাশে আধো অন্ধকার ঘর। আমি লিখলাম, আমি ভয় পাচ্ছি। উত্তর এলো, ভয়ের কিছু নেই নাবিলা, এটা শুধু আমাদের মধ্যে। আর তুমি তো জানো, গোপন কথা রাখতে আমি খুব ভালো। রাত গড়ালো আরও কিছু সাহসী মেসেজে। প্রথমে শব্দ, তারপর ইঙ্গিত, তারপর এমন সব বর্ণনা যা আমাকে অবাক করল। কিভাবে একজন মানুষ কেবল শব্দ দিয়ে এত কিছু অনুভব করাতে পারে? আমি বুঝে গিয়েছিলাম, আজ রাতে আমরা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেখান থেকে আর পিছন ফিরে যাওয়া সহজ হবে না। ঘুমাতে যাওয়ার আগে শেষবার ফোনটা হাতে নিলাম। রফিক লিখেছে, আগামী সপ্তাহে অফিসে একটা মিটিং আছে, হয়তো তোমাকে দেখার একটা উপায় বের করতে পারি। মিটিংয়ের দিন সকাল থেকেই আমার ভেতর অদ্ভুত একরকম কাঁপুনি। আমি তো সেই মিটিংয়ে থাকার কথা নয়, কিন্তু রফিকের মেসেজে লেখা ছিল, তুমি যদি দুপুরে শহীদ মিনারের কাছে সেই ক্যাফেতে আসো, আমি বেরিয়ে আসতে পারব। আমি নিজেকে বোঝাতে থাকলাম এটা শুধু কফি, শুধু দেখা করা, কিন্তু ড্রেস বাজতে গিয়ে বুঝে গেলাম আমি সেটা বিশ্বাস করছি না। শেষমেশ হালকা নীল শাড়ি পরলাম, চুল খোলা, আর ঠোঁটে একটু গাঢ় লিপস্টিক, যেটা আমি সাধারণত বাড়ির বাইরে খুব একটা দিই না। ক্যাফেতে ঢুকেই ওকে দেখে ফেললাম, জানালার পাশে বসে, সাদা শার্ট, হাতার বোতাম খোলা, চোখে সেই পুরনো আত্মবিশ্বাসী দৃষ্টি। আমার দিকে তাকিয়ে এসে হালকা হাসল, যেন আমাদের কথোপকথনের সব গোপন কথা সেই হাসির ভেতর লুকিয়ে আছে। আমি এগিয়ে গিয়ে বসতেই সে বলল, তুমি আসবে, জানতাম। আমি হাসলাম আর বললাম, তুমি বেশ নিশ্চিত? তোমার মেসেজগুলো পড়ে নিশ্চিত হওয়া কঠিন নয়। তার গলায় এক ধরনের নরম কিন্তু তীক্ষ্ণ সুর, যেটা ফোনে শুনে আমি এতদিন কল্পনা করেছি। ওয়েটার অর্ডার নিতে এলো, আমরা কফি নিলাম, কিন্তু কথোপকথন কফির বাইরে গিয়েই চলছিল। ছোট ছোট ইঙ্গিত, চোখে চোখ রাখা একটু বেশি সময়, আঙুলের ডগা টেবিলে আমার আঙুলের কাছাকাছি এসে থেমে যাওয়া। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, ক্যাফের কাছে ফোটার শব্দ, ভেতরে মৃদু সঙ্গীত। মনে হচ্ছিল সময় ধীরে চলেছে। তুমি ছবির থেকেও সুন্দর, সে হঠাৎ বলে উঠল। আমি হালকা হাসলাম, কিন্তু ভেতরে শির দাঁড়াবে এক অদ্ভুত শিহরণ নেমে গেল। কফি শেষ হওয়ার পর সে বলল, বৃষ্টি থামার পর্যন্ত গাড়িতে বসে কথা বলবো? আমি এক মুহূর্ত দ্বিধা করলাম, কিন্তু পা নিজের মতো করেই ক্যাফের দরজা পেরিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িতে ঢুকতেই ভেতর এক উষ্ণ আবহাওয়া, বাইরের ঠান্ডা ভিজে গন্ধের সঙ্গে মিশে আছে তার কোলনের গন্ধ। আমরা কিছুক্ষণের জন্য চুপচাপ বসে থাকলাম। সে হঠাৎ বলল, আমি এখনই তোমাকে ছুতে চাই। আমার বুক ধক করে উঠল, কিন্তু আমি কিছু বললাম না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইলাম, যেন বৃষ্টি দেখছি, আসলে নিজের ভেতরের ঝড়টা লুকিয়ে রাখছি।
তার হাত ধীরে ধীরে আমার হাতের ওপর এসে থামল। সেই মুহূর্তে বুঝলাম এখান থেকে আর ফিরে যাওয়া যাবে না। বৃষ্টি আরও জোরে পড়ছে। গাড়ির উইন্ডোতে ফোঁটা পড়ার শব্দ যেন হৃদস্পন্দনের সঙ্গে মিলছে। আমি ডান দিকে বসে আছি, তার হাত এখন পুরোপুরি আমার হাতের ওপর। তুমি সত্যিই জানো কিভাবে আমাকে নাড়া দেবে? সে ধীরে ধীরে বলে, চোখে সরাসরি আমার চোখ। আমার গলা শুকিয়ে গেছে, আমি কেবল মাথা হালকা নাড়লাম, কিন্তু মনে মনে প্রতিটি শব্দ, প্রতিটি স্পর্শ আমাকে আরও কাছে টেনে নিয়ে যাচ্ছে। তার আঙুল আমার হাতের মাঝে খেলছে, হঠাৎ এক চুম্বনের জন্য দূরে সরে আসে না। আমি হালকা গা কাঁপাচ্ছি, তার নিঃশ্বাস আমার গালের কাছে এসে ঠেকে। আমরা এটা বন্ধ করতে পারি তুমি চাইলে, আমি বলি, কণ্ঠ কেঁপে উঠছে। চাইলে? কিন্তু তুমি তো জানো এটা বন্ধ করা সম্ভব নয়, সে বলে। হঠাৎ সে আমার চুলের ডগা হাতে নেয়, চোখে সেই পুরনো তেজ, আর ঠোঁট ধীরে ধীরে আমার ঠোঁটের কাছে আসে। প্রথম চুম্বনটা মৃদু কিন্তু তীব্র আমার শরীরের প্রতিটি অংশকে জাগিয়ে তুলল। আমার হাতও অবচেতনভাবে তার গালে, গলায়। ভেতরের চাপা কামনার উত্তেজনা এক মুহূর্তে বেরিয়ে আসে। আমরা দুজনেই জানি এটা শুধু আকাঙ্ক্ষা নয়, একটি নিয়ন্ত্রণহীন আগুন। চুম্বন থেকে থামার চেষ্টা করি, কিন্তু তার হাত আর চোখে এক অদ্ভুত আক্রমণ। ধীরে ধীরে আমাদের শরীর কাছাকাছি আসে হালকা স্পর্শের মাধ্যমে, যা দিনের সব মেসেজ আর ভয়েস নোটের উত্তেজনা আরও শক্ত করে তোলে। মুহূর্তটি দীর্ঘায়িত, আমাদের শ্বাস দুজনের মিলছে, কিন্তু কেউ কোনো শব্দ করছে না, শুধুই বডি ল্যাঙ্গুয়েজ, চোখে চোখ রেখে। আমি কাঁপতে কাঁপতে বলতে চাই, কিন্তু কথার আগেই তার চুম্বন আমার কথা থামিয়ে দেয়। বাইরের বৃষ্টি গাড়ির ছাদের ওপর বাজছে, ভেতরের উত্তেজনা আরও বাড়াচ্ছে। আমরা দুজনেই জানি এই রাতের পরে প্রতিটি মেসেজ, প্রতিটি চুম্বন শুধু স্মৃতি নয়, একটি নতুন জায়গায় পা রাখার শুরু। আমি জানি ফিরিয়ে নেওয়া এখন কঠিন, হাত কাঁপছে, চোখে অদ্ভুত এক উত্তেজনা আর লজ্জা। সে হেসে বলল, আগামী সপ্তাহটা আরও ঝুঁকিপূর্ণ হতে চলেছে। আমি শুধু হালকা হাসি দিয়ে ফোনটা শক্ত করে ধরেছি। ভেতরে জানি আমাদের খেলা এখন আর শুধুই মেসেজ বা কফি নয়। পরের দিন সকাল থেকে আমার মন অন্যদিকে। কামালের সঙ্গে কথাবার্তা চলছে স্বাভাবিক, কিন্তু মনে একটু স্বাভাবিকতা নেই। চোখে বারবার ফোনের দিকে খেয়াল যাচ্ছে, রফিকের নতুন মেসেজের জন্য। দুপুরে তার প্রথম মেসেজ এলো, আজ দুপুরে তোমার কণ্ঠ শুনতে চাই, একটু কথা বলবো? আমার বুক দ্রুত ধরফর করতে লাগল। আমি একপাশে মোবাইল রেখে কাজ করি, কিন্তু হাত স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে যায়। হঠাৎ আমার চোখে পড়ল অফিসের ফেসবুক ফটো, যা আমি প্রথমে লক্ষ্য করিনি। রফিক কেমন করে সব খেয়াল রাখে, শুধু কথাই নয়, চোখে চোখ রেখে প্রোফাইলেও। আমার উত্তর এলো, ছোট্ট কিন্তু সাহসী, ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে ফোন করো। দুপুরে ফোনটা বাজল। তার কণ্ঠ ভয়েস নোটের মতোই, মৃদু, আবেগময় আর ছুঁয়ে যাওয়ার মতো। তুমি কি জানো গতকাল রাতটা কতটা আমার মনে পড়ছে? আমি কণ্ঠ কমিয়ে বললাম, আমি ভয় পাচ্ছিলাম। তার উত্তরে এক হালকা হাসি। তারপর, ভয় সবসময় মিষ্টি হয় না বিলা, তুমি ভাবো না? দিনে দিনে কথোপকথন আরও গভীর, আরও সাহসী হয়ে যাচ্ছে। চোখে চোখ রাখার মতো অনুভূতি, অল্প অল্প টাচের খোঁজ। প্রতিটি শব্দ, প্রতিটি হালকা ইঙ্গিত আমাদের টান আরও বাড়াচ্ছে। সন্ধ্যের দিকে সে মেসেজ করল, আজ অফিসের পর দেখা করা যাক, শুধু 30 মিনিট, কফি না, একটি শান্ত কোনো জায়গায়। আমি দ্বিধার মধ্যে, কিন্তু অবচেতনভাবে হ্যাঁ বললাম। রাতে ক্যাফেতে যখন দেখা হলো, চোখে চোখ রাখলেই বোঝা গেল সারা দিনের মেসেজ, ফোনের উত্তেজনা সবই এখন আমাদের সামনে জীবন্ত। কফির মধ্য দিয়ে হালকা গল্প, কিন্তু মাঝে মাঝে তার হাত টেবিলের ওপর আমার হাতের খুব কাছে চলে আসে। অদ্ভুত এক কৌতূহল আর উত্তেজনা ছড়িয়ে পড়ে। তোমার হাসি, সে বলতে গিয়ে থেমে যায়, চোখে এক অদ্ভুত আভা। আমি হেসে হাত লুকাই, কিন্তু ভেতরে জানি এই টান বেড়েই চলেছে। মিটিং শেষে গাড়িতে উঠতেই আবার সেই চাপা উত্তেজনা, বৃষ্টির টুপটুপ আওয়াজ, গাড়ির ভিতরের ঘন ঘন নিঃশ্বাস। আগামী সপ্তাহটা আরও কঠিন হবে নাবিলা, সে বলল, আঙ্গুলে হালকা স্পর্শ। আমি কেবল চুপ,
জানি আমাদের খেলা এখন আর সীমিত নয়। মেসেজ, দেখা, স্পর্শ সব মিলিয়ে তৈরি হয়েছে একটি নতুন ঝুঁকিপূর্ণ সম্পর্কের সূচনা। পরের বিকেল অফিসের মিটিং শেষে রফিকের মেসেজ এলো, আজ কি সত্যিই দেখা হবে? আমি আর অপেক্ষা করতে পারছি না। আমার হাত কেঁপে উঠল। আমি জানি এটা আর সাধারণ দেখা নয়। আমাদের মধ্যে যে টান শুরু হয়েছে তার পরিমাণ বেড়েই চলেছে। হালকা নীল শাড়ি পরে, চুল খোলা, ঠোঁটে একটু লিপস্টিক। আমি জানি শুধু সৌন্দর্য নয়, এক অদৃশ্য আহ্বানও তৈরি হয়েছে। ক্যাফেতে ঢুকতেই দেখি সে সেখানে, চোখে এক ধরনের আগ্রহ, ঠোঁটের কোণে হালকা হাসি। আমি এগিয়ে বসি আর তার চোখে চোখ পড়তেই মনে হয় গত এক সপ্তাহের প্রতিটি মেসেজ এখন বাস্তব হয়ে দাঁড়িয়েছে। কফি অর্ডার দিয়ে বসার পর প্রথম কয়েক মিনিট কথোপকথন সাধারণ হলেও হঠাৎ তার হাত টেবিলের উপর আমার হাতের কাছে চলে আসে। অদ্ভুত এক কৌতূহল আর উত্তেজনা ছড়িয়ে পড়ে। তুমি জানো, তোমার ভয়েস আমাকে পুরো দিন কেঁপে রাখে। আমার গলা শুকিয়ে গেল, কিন্তু কোনো শব্দ বের হলো না। হাত ধীরে ধীরে তার হাতের ওপর চলে আসে, স্পর্শের মাধ্যমে বোঝানো যায় কতটা টান আমরা অনুভব করছি। হঠাৎ সে আমার কানের কাছে ফিসফিস করে, যদি চাইতো আমি তোমাকে এই মুহূর্তে শুধু আমার করে নিতে পারতাম। শ্বাস থেমে যায়। আমি শুধু চোখ বন্ধ করে নিই। মনে হয় আমাদের চারপাশের সময় স্থির হয়ে গেছে, শুধু আমরা দুজন। চুম্বনের প্রথম স্পর্শ, হালকা কিন্তু তীব্র। আমি অবচেতনভাবে তার হাত ধরে দিই। শরীরের প্রতিটি অংশ যেন জানে এই উত্তেজনা আর দমে রাখা যাবে না। গাড়িতে ওঠার আগে বৃষ্টি পড়ছে, উইন্ডোর ধারে ফোঁটা ছিটকে পড়ছে। গাড়িতে ঢুকতেই আমাদের দৃষ্টি আরও কাছাকাছি আসে। হাত স্পর্শ, চোখে চোখ, নিঃশ্বাস মিলছে। আমি চাই এই রাত যেন থেমে না যায়। সে বলল, আমি হালকা কাঁপছি, কিন্তু ভেতরে জানি আমাদের খেলা এখন একেবারে নিয়ন্ত্রণহীন। প্রতিটি মেসেজ, প্রতিটি স্পর্শ, প্রতিটি দৃষ্টি আমাদের সম্পর্ককে একটি নতুন মাত্রায় নিয়ে গেছে। এই রাতের পর কোনো মাইল ফলক নেই, শুধু আগ্রহ, উত্তেজনা আর এক অদৃশ্য নিয়ন্ত্রণহীন আগুন। পরের দিন সকাল, ঘরটা নীরব। কামাল নিজের রুটিনে ব্যস্ত আর আমি আঙুলে ফোন ধরেই বসে আছি। রাতে সেই উত্তেজনা এখনও ভেতরে বাজছে। মনে হচ্ছে সবকিছু স্বাভাবিক হলেও আমার মন আর স্বাভাবিক নয়। রফিকের মেসেজ এলো, গতকাল রাতটা আমি এখনও ভাবছি। তুমি? হৃদয় দ্রুত ধরফর করছে। লিখতে গিয়ে থমকে যাই। ভেতরে দ্বিধা, লজ্জা, উত্তেজনা সব মিলিয়ে এক ঝাঁজ। শেষে লিখি, আমি জানি আমরা যা শুরু করেছি তার সীমিত নয়, কিন্তু ভয়ও আছে। সে দ্রুত উত্তর দেয়, ভয় সবসময় নতুন অনুভূতির অংশ। আমি চাই শুধু আমরা দুজন একে অনুভব করি, আর কেউ না জানুক। দিনভর আমি নিজেকে স্বাভাবিক রাখতে চেষ্টা করি, কিন্তু ফোনের প্রতিটি নোটিফিকেশন আমার মন খানি করে তোলে। ভাবি, আমি কি শুধু আকাঙ্ক্ষা পূরণের জন্য এই খেলায় নেমেছি, নাকি ভেতরের এক অদৃশ্য ক্ষুধা জানিয়েছে রফিক? সন্ধ্যের আবার দেখা হলো। ক্যাফেতে ঢুকতেই চোখে চোখ পড়ল। মুখে হালকা হাসি, কিন্তু চোখে আগুন। আমরা বসে কফি অর্ডার দিলাম, কিন্তু কথাবার্তা খোলার আগেই হাত, চোখ, নিঃশ্বাস সব মিলছে। আমি জানি এটা ঠিক নয়, আমি বলি, কণ্ঠ কেঁপে। ঠিক নয়, কিন্তু কখনো কখনো সঠিক আর মিষ্টি ভিন্ন ভিন্ন জায়গায় থাকে। সে ফিসফিস করে। বাইরে বৃষ্টি, ভেতরে উত্তেজনা। আমরা জানি এই সম্পর্কের পথ ঝুঁকিপূর্ণ, কিন্তু একে অপরের প্রতি আকর্ষণ অবশ্যম্ভাবী। হাতের স্পর্শ, চোখের ইঙ্গিত সব মিলিয়ে আমাদের এক অদৃশ্য বন্ধনে বাধা। শেষে গাড়িতে চেপে বসি। চোখে চোখ, হাতের স্পর্শ, নিঃশ্বাস মিলছে। আমরা দুজনেই জানি এই রাত শুধু একটি সীমান্ত পার করার গল্প নয়, এটি একটি নতুন শুরু। ফোনের স্ক্রিন আবার জ্বলে উঠল। রফিকের মেসেজ, আগামী সপ্তাহটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা আনবে। আমি অপেক্ষা করতে পারি না। আমি হালকা হেসে মোবাইল টেনে রাখি। মনে হয় এই দ্বন্দ্ব, এই উত্তেজনা, এই আগ্রহ সবই এখন আমার অংশ। আর সবচেয়ে বড় কথা, আমি জানি জীবনের এই মুহূর্তটা আমাকে বদলে দিয়েছে। এবার শুধু মেসেজ নয়, দেখা, স্পর্শ, অনুভূতি সব মিলিয়ে আমাদের সম্পর্ক একটি নতুন দিগন্তে পৌঁছে গেছে। আমি শ্বাস নিই, জানি এটা হয়তো শেষ নয়, বরং একটি নতুন গল্পের শুরু।